আচ্ছা, তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যখন ডাইলেকট্রিকটা আগে দেখেছি, এবার ডাইলেকট্রিকের সঙ্গে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের প্রপাগেশন, ডাইলেকট্রিক মিডিয়াম ভার্সাস কন্ডাক্টিং মিডিয়াম। ওকে, তো মেন ডিফারেন্সটা কি দেখেছিলাম, যে এই যে ওয়েভ ভেক্টর কে, সেটা ডাইইলেকট্রিকের ক্ষেত্রে রিয়েল, কন্ডাক্টিং এর ক্ষেত্রে কমপ্লেক্স, এবং কমপ্লেক্সের মধ্যে আর কি একটা রিয়েল পার্ট এবং একটা ইমাজিনারি পার্ট। তো যেই পার্টটা ইমাজিনারি, সেই পার্টটা ইজ রেসপন্সিবল ফর দ্য অ্যাটেনুয়েশন অফ দ্য ওয়েভ, অর্থাৎ বেসিক্যালি অ্যাবজর্পশন হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, আমি কিন্তু একটা জিনিস ওদের করতে বলেছিলাম, সেটা হচ্ছে ব্রুস্টারস অ্যাঙ্গেলের সিচুয়েশনটা কি হবে ফর পারপেন্ডিকুলার পোলারাইজেশন। ওটা ভুলে যাস না, ওটা কিন্তু অবশ্যই করিস। ওটা করে তারপর না হলে আমি কমপ্লিট করিয়ে দেব। মানে আমরা প্যারালাল পোলারাইজেশনটা আমি ক্লাসে করিয়েছি, আর পারপেন্ডিকুলার পোলারাইজেশনটা নিজে ট্রাই করতে বলেছিলাম। ঠিক আছে, ওটা করিস মনে করে। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার, যে কন্ডাক্টিং এর স্পেশালিটি এটাই যে ওয়েভ ভেক্টরটা দেখা গেল কমপ্লেক্স, এইটা হয়েছিল। তারপরে এইটা সম্ভবত হচ্ছিল যে এই ইয়েটা আছে, এক্সপ্রেশনটা আগে লিখে নি। So the complex wave vector k equal to k plus ik, যেখানে k is given by +1 এবং এইটা this is equal to এই। ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা যদি মানে ফিল্ডের দিকে তাকাই, ঠিক আছে, হোয়াট ইজ হ্যাপেনিং টু দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড দ্য ম্যাগনেটিক ফিল্ড। ওকে, তো সাপোজ ইফ দ্য ইলেকট্রিক ফিল্ড ইজ polarized along x direction, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা হবে মানে for a wave propagating along z direction, এবং ইলেকট্রিক ফিল্ডটা it is polarized along x direction, তাহলে ইলেকট্রিক ফিল্ড is at t, it is given by এই যেটা বললাম, যে একটা অ্যাটেনুয়েশন ফ্যাক্টর থাকে because of the imaginary part of the complex wave vector। তাহলে এটা হলো। তারপর রিয়েল পার্টটার জন্য যেমন ওয়েভ থাকে তেমনই নর্মাল বিহেভিয়ার এক্স ক্যাপ। আচ্ছা, এবার ম্যাগনেটিক ফিল্ড, হোয়াট অ্যাবাউট ম্যাগনেটিক ফিল্ড? কে কমপ্লেক্স কে বাই ওমেগা, তারপর পুরো ইলেকট্রিক ফিল্ডটা গোটাটা, এবং ডিরেকশন অ্যালং ওয়াই ক্যাপ, যেরকম ভাবে আমরা ডিরেকশন গুলো বার করি, ওয়েভ ভেক্টরের ডিরেকশন আর ইলেকট্রিক ফিল্ডের পোলারাইজেশনের ডিরেকশনের ক্রস প্রোডাক্ট, পারপেন্ডিকুলার টু বোথ। ঠিক আছে। এখন বিষয় হচ্ছে যে এই যে সামনে যে একটা এই ব্যাপারটা ঢুকলো, এর থেকেই বোঝা যাচ্ছে যে দেয়ার ইজ সার্টেন ফেজ ডিফারেন্স
সেটা লিডও হতে পারে, ল্যাগও হতে পারে। এই ব্যাপারটা কিন্তু ডাইইলেকট্রিক মিডিয়ামের ক্ষেত্রে ছিল না। এটা সবই ওই কমপ্লেক্সিটির করলাম। ঠিক আছে, ইমাজিনারি পার্ট থাকার ফলে যেমন অ্যাটেনুয়েশন ফ্যাক্টর ঢুকলো, তেমনি ইমাজিনারি পার্ট থাকার ফলে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড দেয়ার ইজ আ সার্টেন ফেজ ডিফারেন্স, যেটা ডাইইলেকট্রিকের ক্ষেত্রে ছিল না। কন্ডাক্টিং মিডিয়ামে তাহলে দেয়ার ইজ আ সার্টেন ফেজ ডিফারেন্স বিটুইন ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। ফেজ ডিফারেন্সের অ্যামাউন্টটা যদি আমাকে জানতে হয়, তাহলে আমাকে এই দুটোকে স্টাডি করতে হবে, অর্থাৎ এদের যে ফেজ অ্যাঙ্গেল সেটা জানতে হবে। সো দ্য ফেজ অ্যাঙ্গেল অফ কমপ্লেক্স ওয়েভ ভেক্টর যদি ফাই হয়, তাহলে ইট ইজ tan inverse imaginary part divided by real part। ঠিক আছে, এখন যাই হোক, তো এটা আর বসাচ্ছি না, কারণ বেসিক্যালি এই পার্টটা কমন, এই পার্টটা কেটে যাবে, আর ব্র্যাকেটের মধ্যে এই ব্যাপারটা থাকবে। ঠিক আছে, এবং সিগমাটা তো কন্ডাক্টিভিটি, তো দেখা যাচ্ছে পরিষ্কার যে কন্ডাক্টিভিটি যদি 0 হয় তাহলে এই ফেজ অ্যাঙ্গেলটাও 0 এবং ফেজ ডিফারেন্স 0। ঠিক আছে, আচ্ছা, তো বেসিক্যালি এই কমপ্লেক্স ভেক্টরটাকে আমি অ্যামপ্লিটিউড এবং ফেজ এই টার্মে লিখতে পারি, যেখানে ফেজ অ্যাঙ্গেলটা তো বললাম এইটা গিভেন বাই দিস, আর অ্যামপ্লিটিউড হচ্ছে রুট ওভার কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার। যাই হোক, সেটার এক্সপ্রেশন তো অনেক বড়, এবং ইট ইজ আ ফাংশন অফ frequency of the inputs incoming signal, dielectric parameters, ব্যাস এই এদের ফাংশন। তাহলে এফেক্টিভলি আমার ম্যাগনেটিক ফিল্ডটা দাঁড়াচ্ছে, এফেক্টিভলি অ্যামপ্লিটিউড পোর্শনটা, সেটার রিলেশনটা দাঁড়াচ্ছে বি নট e to the power I delta B, মানে ম্যাগনেটিক ফিল্ডের একটা ফেজ পার্ট, ম্যাগনেটিক ফিল্ডের অ্যামপ্লিটিউডের একটা ফেজ পার্ট, that is equal to k e to the power I phi divided by omega e naught e to the power I delta E। মানে এটাও তো কমপ্লেক্স, দিস ইজ অলসো আ কমপ্লেক্স কোয়ান্টিটি, মানে এইটার কথা বলছি ই নট, দিস ইজ অলসো আ কমপ্লেক্স কোয়ান্টিটি, তাই বি নট এবং ই নট এদের দুজনেরই একটা করে ফেজ অ্যাঙ্গেল ধরলাম, তাহলে দ্য রিলেশন বিটুইন দ্য অ্যামপ্লিটিউডস ইজ লাইক দিস, এবং সো delta B and delta E, there is a certain phase difference, it is not equal to 0, it is equal to phi। ঠিক আছে, এবং the real amplitudes, মানে the amplitude part আর কি, মানে ফেজ পার্টটা বাদ দিয়ে যেটা, সেইটা that is k by omega। ঠিক আছে, which is like this। সুতরাং ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডটা দাঁড়াচ্ছে এইরকম। এটা শুধু রিয়েল পার্টটা দিচ্ছি, প্লাস ডেল্টা ই এক্স ক্যাপ এবং bzt is b0 to the power minus kz cos kz minus omega t plus delta e plus phi y cap, এবং যেখানে b0 এবং e0 এর মধ্যে রেশিওটা হচ্ছে এইটা। ঠিক আছে, এর একটি অঙ্ক আছে, কিন্তু অঙ্কগুলো একটু পরে করাবো। আচ্ছা, নাও এইবার what will happen if EM wave traveling through a dielectric medium
is incident on a conducting medium. ডাইলেকট্রিক মিডিয়ামের মধ্যে দিয়ে যাচ্ছিল, কন্ডাক্টিং মিডিয়ামের উপরে এসে পড়লো। এই জিনিসটা আমরা আগে কনসিডার করিনি। আচ্ছা, এখন তাহলে কন্ডাক্টিং মিডিয়াম তো কিছু কিছু জিনিসপত্র চেঞ্জ হবে। তাহলে আমরা আগে জেনারেল রিলেশনটা দিয়ে শুরু করি, মানে দ্য বাউন্ডারি কন্ডিশনস। সারফেস কারেন্ট, এটা হচ্ছে আমাদের বাউন্ডারি কন্ডিশনের জেনারেল রিলেশন। ওকে, এবার কয়েকটা জিনিস যেটা নোট করতে হবে। প্রথমত হচ্ছে KF, ঠিক আছে? যদি ডাইলেকট্রিক মিডিয়াম আর কন্ডাক্টিং মিডিয়ামের মাঝের ইন্টারফেস কনসিডার করা হয়, এরকম একটা ইন্টারফেস, উপরে ডাইলেকট্রিক, নিচে কন্ডাক্টর, ঠিক আছে? এখন কন্ডাক্টরের ভেতরে দেয়ার, মানে কন্ডাক্টর মানেই ভলিউম কারেন্ট ডেন্সিটি কখনোই জিরো করা যায় না, তাহলে দেয়ার অলওয়েজ ইজ সার্টেন ফ্রি ভলিউম কারেন্ট ডেন্সিটি, ঠিক আছে? JF ইকুয়াল টু সিগমা E। ভলিউম কারেন্ট ডেন্সিটি ইজ প্রপোর্শনাল টু দ্য ইলেকট্রিক ফিল্ড। এখন সমস্যা হলো যে ডাইলেকট্রিকের মধ্যে তো কোনো JF নেই, কোনো ফ্রি ভলিউম কারেন্ট ডেন্সিটি থাকতে পারে না। আমি জিরো করলাম, মানে থাকতে পারে, কিন্তু ইন প্রিন্সিপাল আমি আবার সেটাকে কন্ট্রোল করতেও পারি। ফ্রি কারেন্ট ডেন্সিটি ইনসাইড আ ডাইলেকট্রিক ক্যান অলওয়েজ বি কন্ট্রোলড, ঠিক আছে? যেটা কন্ডাক্টরের ক্ষেত্রে ইট ইজ আউট অফ কন্ট্রোল। তো এটাকে আমি জিরো করলাম। এবার তাহলে ইলেকট্রিক ফিল্ডটাও এই পাশটাতে জিরো। তাহলে কি হলো ব্যাপারটা? একটা ইন্টারফেস যেটার এক পাশে ইলেকট্রিক ফিল্ড নন জিরো আর অন্য পাশে ইলেকট্রিক ফিল্ড জিরো। এইরকম যদি কন্ডিশন হয় এবং এখানে ভলিউম কারেন্ট ডেন্সিটি আছে JF, এবং ভলিউম কারেন্ট ডেন্সিটি ডেফিনেশনটা কি? বেসিক্যালি J ডট DS ইন্টিগ্রেশন, সেটাই হচ্ছে টোটাল কারেন্ট, ঠিক আছে? বা J is actually DI DS perpendicular to the direction of the current flow। এখন সারফেস কারেন্টকে আমি যদি ভলিউম কারেন্টের রেসপেক্টে মানে কনসিডার করি সারফেস কারেন্টটাকে, তাহলে সারফেস কারেন্টটা কি দাঁড়াচ্ছে? মানে ভলিউম কারেন্টটা হচ্ছে DI DS পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ দ্য কারেন্ট ফ্লো। এবার ভলিউমটারই মানে এরকম একটা ভলিউম আছে, সেই ভলিউমটার এই মানে হাইটটা, সেটা যদি চাপতে চাপতে আমি যদি একদম জিরো করে দিই, তখনই তো অ্যাকচুয়ালি ইট বিকামস আ সারফেস। মানে a volume becomes a surface if the height tends to 0, right? তার মানে ব্যাপারটা যেন অনেকটা এরকম যে, ধরা যাক এরকম একটা ভলিউম কারেন্ট ডেন্সিটি আছে J, এবং এটা হচ্ছে তার পারপেন্ডিকুলার সারফেস এরিয়া। এই হাইট যদি আমি চাপতে চাপতে জিরো করে দিই, তাহলে এফেক্টিভলি
ds টেন্ডস টু 0 এবং তার ফলে মানে এটা আমি কি বলছি না, যদি ভলিউম কারেন্ট থাকে এবং সারফেস কারেন্ট থাকে, মানে আর্গুমেন্টটা বুঝতে পারলি? এটা হচ্ছে আমার জেনারেল বাউন্ডারি কন্ডিশন। এরপর আমি কি বলছি, যে আমি কন্ডাক্টরের উপরে একটা ওয়েভ এসে পড়ছে, ভালো কথা। এবার কন্ডাক্টর মানে আমি জানি যে সেখানে অবশ্যই নন জিরো ভলিউম কারেন্ট থাকবেই। এই অবস্থায় আমি জাজ করতে চাইছি যে তাহলে কেএফটা থাকবে বা থাকবে না, না কি হবে সেইটা আমি দেখতে চাইছি। ঠিক আছে, তো আমি দেখতে পেলাম কি ভলিউম কারেন্ট যদি নন জিরো হয়, তাহলে আমি সারফেসের কাছে যখন যাব, তখন সারফেসের কাছে আমি যদি একটা এরকম একটা ভলিউম এলিমেন্ট নিই, এবং আমি যদি ধরে নিই যে মানে ভলিউম কারেন্ট আছে এবং সারফেস কারেন্টও আছে, তাহলে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হচ্ছে। কেননা এই ভলিউম এলিমেন্টে ভলিউম কারেন্ট ডেন্সিটি আছে, আবার এটার গায়ে আবার সারফেস কারেন্ট ডেন্সিটিও আছে। কিন্তু এফেক্টিভলি দেখা যাচ্ছে ভলিউম এলিমেন্টকেই আমি যদি টেন্ডস টু 0 করি, তবেই তো সারফেস কারেন্টের কনসেপ্টটা আসবে। কিন্তু এই ভলিউমকে টেন্ডস টু 0 করলে ডিএসটা টেন্ডস টু 0 এবং এফেক্টিভলি জে বিকামস ইনফাইনাইট বা ইলেকট্রিক ফিল্ড বিকামস ইনফাইনাইট। এবার এটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল। তাহলে কি হলো, কন্ডাক্টরের ক্ষেত্রে যদি সারফেস কারেন্ট থাকতে হয়, কারণ ভলিউম কারেন্ট তো থাকবেই, কেননা সিগমাটা তো নন জিরো, তাহলে ভলিউম কারেন্ট থাকবেই। এবার যদি সারফেস কারেন্ট থাকতে হয়, তাহলে সারফেসে ইলেকট্রিক ফিল্ডকে ইনফাইনাইট হতে হবে বাউন্ডারিতে, যেটা ফিজিক্যালি ইম্পসিবল। সুতরাং এটা একটা অদ্ভুত সিচুয়েশন। দেয়ার ক্যান বি নো ভলিউম চার্জ density and no surface current density for a conductor. কন্ডাক্টরের ভেতরে যেমন কোনো ভলিউম চার্জ ডেন্সিটি থাকতে পারে না, সেরকম কন্ডাক্টরের সারফেসে কোনো সারফেস কারেন্ট ডেন্সিটি থাকতে পারে না। সুতরাং ফর আওয়ার কেস দিস ইজ 0। ঠিক আছে, হয়ে গেল। এবার আমরা আমাদের প্রবলেমটা শুরু করি। তাহলে আমি এখানে কনসিডার করছি একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রপাগেটিং along z direction, এবং suppose the xy plane forms the boundary between a dielectric and a conducting medium. তাহলে এই রকম সেটআপে z ডাইরেকশনে ওয়েভটা যাচ্ছে, y, এটা x, এটা y, মিডিয়াম 1, মিডিয়াম 2। ঠিক আছে, তাহলে এইরকম সেটআপে অবলিক ইনসিডেন্স, তাহলে সেই পুরনো আগের ফিগারটার মতোই হবে, যেখানে অবলিক ইনসিডেন্স স্টাডি করেছিলাম। জাস্ট এ মিনিট। আচ্ছা, এক মিনিট। এই কেসটা this is I think normal incidence. এক মিনিট।
ও আচ্ছা আচ্ছা, সরি, এটা তো নর্মাল ইনসিডেন্স, ট্রাভেলিং অ্যালং জেড ডাইরেকশন। ওকে, তাহলে ফর নর্মাল ইনসিডেন্স, তাহলে নর্মাল ইনসিডেন্সের ফিগারটা যেরকম ছিল সেরকম হবে, এক্স ওয়াই জেড ইনসিডেন্ট জেড ডাইরেকশনে যাচ্ছে, ভিআই, আচ্ছা ইলেকট্রিক ফিল্ড পোলারাইজড অ্যালং এক্স ডাইরেকশন, সো ইআই, এবং ম্যাগনেটিক ফিল্ড অ্যালং ওয়াই ডাইরেকশন, বিআই। এরপর রিফ্লেক্টেড, তাহলে উল্টো দিকে চলে যাবে, ভি, আচ্ছা এটা ভি ওয়ান আর ভি টু, ভি ওয়ান ইলেকট্রিক ফিল্ড ইআর একই রকম, এবার যেহেতু ভি ওয়ানটা ঘুরে গেছে তাই বিআরটা ঘুরে যাবে, জাস্ট দ্য অপোজিট। আর এপাশে হচ্ছে ট্রান্সমিটেড, টু ইটি অ্যান্ড বিটি। ঠিক আছে, এবার দেখতে হবে যে কন্ডাক্টিং এর জন্য কিরকম চেঞ্জটা হচ্ছে, ওই কমপ্লেক্সটা ঢুকবে। যদি কম্পেয়ার করে পড়ে নিস একবার পরে নিজেরা, তাহলে দেখবি যে সবটাই সেম, যা ডিফারেন্স হবে সেটা কমপ্লেক্সিটির জন্য। তাহলে ফর দ্য ইনসিডেন্স পার্ট, ইআই সেট টি, আমরা ই টু দা পাওয়ার দিয়ে লিখবো, কস দিয়ে লিখছি না, পাওয়ার আই k1z minus omega t x cap, মিডিয়াম ওয়ানটা ডাইইলেকট্রিক, তাই দিস ইজ রিয়েল। ঠিক আছে, মিডিয়াম ওয়ানটা কোথায় লিখবো, মিডিয়াম ওয়ান ইজ, আচ্ছা 2 নম্বরটা লিখে নি তারপরে একবারে লিখবো, বি ইনসিডেন্ট B incident is 1 by V1 y cap. Reflection, এটাও in the first medium, minus k1z minus 1 by V1, এই হলো। তাহলে এই দুটো ছিল মিডিয়াম ওয়ান, যেটা কিনা ডাইইলেকট্রিক, এবং k1 রিয়েল। এইবার ট্রান্সমিটেড, ET E naught T e to the power I
K2 complex Z minus omega t x cap and Bt Zt oh K2 complex by omega y cap। ঠিক আছে, এগুলো হলো ফিল্ড এক্সপ্রেশন। এবার তার উপরে বসবে বাউন্ডারি কন্ডিশন। এক মিনিট দাঁড়া। আচ্ছা, বাউন্ডারি কন্ডিশন গুলো একবার একটু দেখে নেওয়া যাক। প্রথমত ফার্স্ট যে ইকুয়েশনটা আছে, epsilon 1 e1 perpendicular আর epsilon 2 e2 perpendicular, so it's about perpendicular components, মানে the components, field components, মানে এই দুটো প্রথম দুটো ইকুয়েশন, it's about field components perpendicular to the interface। কিন্তু যেহেতু আমরা এখানে নর্মাল ইনসিডেন্স কনসিডার করছি, নর্মাল ইনসিডেন্স, সুতরাং ফিল্ডগুলো কিন্তু পুরোপুরি প্যারালাল টু দ্য ইন্টারফেস। দিস ইজ দ্য ইন্টারফেস, এবং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ, আর ইনসিডেন্সটা নর্মাল ইনসিডেন্স। অবলিক হলে তখন কম্পোনেন্ট থাকতো, কিন্তু নর্মাল ইনসিডেন্সের ক্ষেত্রে সবই প্যারালাল টু দ্য ইন্টারফেস, পারপেন্ডিকুলার কম্পোনেন্টস আর জিরো। So all field components perpendicular to the interface are zero. সুতরাং এক্ষেত্রে সারফেস চার্জ ডেন্সিটি ইজ, এটা বাধ্যতামূলকভাবে জিরো ফর নর্মাল ইনসিডেন্স কিন্তু। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা একটুখানি বোঝাও যায়, মানে সারফেস চার্জ ডেন্সিটি যদি সারফেসে কিছু একটা থাকে এবং সেটা যদি নন ইউনিফর্ম হয়, তাহলে তো এরা এক জায়গা থেকে অন্য জায়গায় ফ্লো করবে, এবং তখন একটা ইলেকট্রিক ফিল্ডের কম্পোনেন্টেরও দরকার পড়বে, বা ইলেকট্রিক ফিল্ডের একটা এক্সিস্টেন্স থাকবে, তখন পারপেন্ডিকুলার কম্পোনেন্টেরই দরকার পড়বে হয়তো। সেটা তোরা একটুখানি ক্যালকুলেশন করে দেখতে পারিস যে সিগমা এফ যদি নন জিরো হয়, তাহলে পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা জিরো, এই জিনিসটা সম্ভব কিনা। এটা মনে হয় ইলেকট্রোস্ট্যাটিক্স পড়ানোর সময়ও একবার মনে হচ্ছে এটা করে দেখা হয় কোনো একটা প্রবলেমে, যে সারফেস চার্জ ডেন্সিটি যদি নন জিরো হয় এবং এক জায়গা থেকে আরেকটা জায়গায় যদি সারফেস চার্জের ফ্লো করার একটা ব্যাপার হয়, তখন ইলেকট্রিক ফিল্ডের কম্পোনেন্টের ব্যাপারটা কি হচ্ছে। তো আমাদের এই প্রবলেমের ক্ষেত্রে যেহেতু ইলেকট্রিক ফিল্ডের পারপেন্ডিকুলার কম্পোনেন্ট জিরো, সুতরাং সারফেস চার্জ ডেন্সিটি ইজ অলসো জিরো, এবং বি1 পারপেন্ডিকুলার বি2 পারপেন্ডিকুলার এমনিতেই জিরো, আর ডান দিকটাও জিরো, তো অসুবিধার কিছু নেই। তাহলে প্রথম দুটো ইকুয়েশনের এই হচ্ছে, সেরকম কোনো কনসিকুয়েন্স নেই। কিন্তু থার্ড আর ফোর্থ এই দুটো খুব ইম্পর্টেন্ট, কারণ প্যারালাল কম্পোনেন্টস আর দেয়ার। সো দ্য বাউন্ডারি কন্ডিশনস, E1 প্যারালাল আর E2 প্যারালাল, এবং B1 প্যারালাল বাই mu1 is B2 প্যারালাল বাই mu2। সেটাকে এখানে অ্যাপ্লাই করব। তো হোয়াট অ্যাবাউট E1 প্যারালাল অ্যান্ড E2 প্যারালাল? তাহলে এই হলো আমার মিডিয়াম 1 উপরেরটা, আর এটা হচ্ছে আমার মিডিয়াম 2। E1 প্যারালাল মানে এটা প্লাস এটা,
ইজ ইকুয়াল টু এইটা। কখন? অ্যাট দ্য বাউন্ডারি, কিন্তু অর্থাৎ দিস ইজ ফর z ইকুয়াল টু 0। তাহলে আমরা পাচ্ছি E0i E0r E0t। এরপর b1 প্যারালাল বাই mu1, b2 প্যারালাল বাই mu2। b1 প্যারালাল বাই mu1, b1 প্যারালাল মানে হচ্ছে একটা আমার এই জিনিসটা এবং এই জিনিসটা, এখানে সামনে একটা মাইনাস সাইন, আর বাকি 1/v1 আছে। তাহলে লেফট হ্যান্ড সাইডে থাকছে 1/mu1 v1 E0i E0r। রাইট হ্যান্ড সাইড এইটা। আরেকবার বলি যে এটা কিন্তু পুরোটাই z ইকুয়াল টু 0 এর জন্য। তার মানে হচ্ছে এই যে এই ব্যাপারগুলো আসছে না, এই যে ব্যাপারগুলো সেগুলো এখানে কনসিডারেশনে আসছে না। রাইট হ্যান্ড সাইডে 1/mu2 k2 complex by omega E0t। তাহলে বাউন্ডারি কন্ডিশন থেকে এই দুটো রিলেশন পাওয়া গেছে। So E0i plus E0r E0t, E0i minus E0r is beta E0t। ডাইলেকট্রিকের মতন করে করছি জিনিসটা, যেখানে বিটা ইজ নাও আ কমপ্লেক্স কোয়ান্টিটি, যেটা ডাইলেকট্রিকের সময় কমপ্লেক্স ছিল না। mu1 v1 by mu2 omega k2 কমপ্লেক্স। তো তাহলে দেখা যাচ্ছে যে এইখানকার ভ্যালুটাতে প্রবলেম, মানে পট করে ডাইলেকট্রিকের সময় সুন্দর v2 লেখা যাচ্ছিল, এখানে কিন্তু এখনো সেইখান মানে v2টা আমি এখন আর লিখতে পারবো না। হিয়ার বিটা রিমেন্স আ কমপ্লেক্স কোয়ান্টিটি ইন দা ফাইনাল মানে সলিউশন। ঠিক আছে, স্পিড তো আছেই এবং সেটা স্পিডের একটা ভ্যালুও থাকবে, কিন্তু বিটা ইজ নাও আ কমপ্লেক্স কোয়ান্টিটি, মানে রিয়েল পার্টটা স্পিড হবে, ইমাজিনারি পার্টটা একটা অন্য কিছু। তাহলে therefore E0r is তো সবটাই বেসিক্যালি আগের মতোই যদি আমি কম্পেয়ার করি, এক্সেপ্ট বিটা ইজ কমপ্লেক্স নাও। ঠিক আছে, নাও ফর আ পারফেক্ট কন্ডাক্টর, if the conductor is perfect, conductivity infinite। কন্ডাক্টিভিটি ইনফাইনাইট হলে আমরা কোথায় যেন ওই সব লিখেছি, কন্ডাক্টিভিটি ইনফাইনাইট হলে
এটা হচ্ছে আমার কন্ডাক্টিভিটি। তাহলে কে কমপ্লেক্স যেটা আছে, কে কমপ্লেক্স অলসো বিকামস ইনফাইনাইট ফর আ পারফেক্ট কন্ডাক্টর। ইন্টারেস্টিং ব্যাপার, রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট দুজনেই ইনফিনিটি হয়ে যাচ্ছে। এমনিতে ইমাজিনারি পার্ট ইনফিনিটি হলে ওই স্কিন ডেপথ একটা আমরা ডিফাইন করেছিলাম, মানে ইমাজিনারি পার্ট যদি ইনফিনিটি হয় তাহলে কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রিক ফিল্ডটা চটপট অ্যাটেনুয়েট করে যাবে, মানে একদম ফটাফট, সময়ই লাগবে না, অর্থাৎ স্কিন ডেপথ উইল বি বেসিক্যালি ইট উইল বি জিরো। ঠিক আছে, তাহলে দ্য কমপ্লেক্স কে is infinite, সুতরাং বিটা is infinite, therefore কিছুই ট্রান্সমিট হবে না। এটা ওইভাবেও বলা যায়, ব্যাখ্যা করা যায় ওইভাবেও, যে দ্য ইমাজিনারি পার্ট ইনফিনিটি, সো ইলেকট্রিক ফিল্ডের অ্যাম্পলিটিউড তো ই টু দ্য পাওয়ার মাইনাস কে জেড, তাহলে বেসিক্যালি নো পেনিট্রেশন, ইলেকট্রিক ফিল্ডটা ভেতরে ঢুকবেই না। পরে পারফেক্ট কন্ডাক্টর ডাইইলেকট্রিক মিডিয়াম থেকে আসবে, ওয়েভটা ঢুকবে না, সোজা বেরিয়ে যাবে উল্টো দিকে। E0R is equal to minus E0I. ঠিক আছে, so in this case it is totally reflected with a 180 degree phase shift. There is a minus sign, which means there is a 180 degree phase shift between the incident wave and the reflected wave. এখানেও একটা অঙ্ক আছে বইতে, অঙ্কটা ট্রাই করিস, এইটার উপরেই, মানে এই যে মিরার, যেটা মাঝে মাঝে আমি উদাহরণ দিচ্ছি, এয়ার থেকে আসছে, এয়ারটাকে আমি একটা ডাইইলেকট্রিক বলতে পারি, একদম এক্স্যাক্টলি এটারই পারফেক্ট মানে অ্যাপ্লিকেশন। এয়ার একটা ডাইইলেকট্রিক মিডিয়াম, এদিকে আছে সিলভার। Why mirror is a perfect mirror? Because of the silver layer supported by the glass. ঠিক আছে, আচ্ছা, সো এটাই মোটামুটি হলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের প্রোপাগেশন থ্রু অনেক কিছু দেখলাম। দুটো ডাইইলেকট্রিক মিডিয়াম দেখলাম, নর্মাল ইনসিডেন্স দেখলাম, অবলিক ইনসিডেন্স দেখলাম, বিভিন্ন পোলারাইজেশনের জন্য দেখলাম, পারপেন্ডিকুলার এবং প্যারালাল। তারপরে দেখলাম ডাইইলেকট্রিক থেকে কন্ডাক্টরের উপর এসে পড়লে কি হবে। ঠিক আছে, এইবারে আমরা দেখব কোনো একটা মিডিয়াম, তার মধ্যে there are lots of charged particles. ঠিক আছে, if we have a medium with charged particles, এরকম মিডিয়াম কিরকম হতে পারে? যে কোনো মিডিয়ামই তো has lots of charged particles. প্রথমত যে কোনো সলিড মিডিয়ামে অ্যাটম আছে, নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো ঘুরছে। যদি কন্ডাক্টর হয় তাহলে আবার ফ্রি ইলেকট্রন আছে, সো ইট হ্যাজ এ চার্জ পার্টিকেল। কোনো একটা আয়োনাইজড গ্যাস হতে পারে, দিস ইজ অলসো আ চার্জ পার্টিকেল। কোনো একটা প্লাজমা হতে পারে, দিস ইজ অলসো আ কালেকশন অফ চার্জ পার্টিকেলস। তাহলে দেখা যাচ্ছে বাস্তবে রিয়েল লাইফে যত প্রকারের আমরা মিডিয়ামের মধ্যে দিয়ে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেতে পারে, সেখানে প্রচুর পরিমাণে চার্জ পার্টিকেল। তো এই ধরনের কোনো মিডিয়ামের মধ্যে দিয়ে যখন একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পাস করবে, তখন ব্যাপারটা অ্যাকচুয়ালি কি হবে, এটা হচ্ছে প্রশ্ন। আমরা কিছু জিনিস অ্যাজিউম করে নেব, যেমন আমরা সবসময় একটা সিম্পল মডেল থেকে শুরু করি। অ্যাজাম্পশনটা এই, বলছি অ্যাজাম্পশনটা কি।
অ্যাসাম্পশন এই যে ফ্রি ইলেকট্রনের কেসটা আমরা এখন ধরবো না, ঠিক আছে, আমরা ধরবো যে চার্জ পার্টিকেল আছে কিন্তু দে আর বাউন্ড, এবং যখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ওদের উপর এসে পড়ে তখন দে এক্সিকিউট সিম্পল হারমোনিক মোশন। ঠিক আছে, তার মানে বেসিক্যালি আমরা এখানে নন কন্ডাক্টর স্টাডি করছি। ওকে, সো we are considering a non-conducting medium. ইলেকট্রন গুলো বাউন্ড, দে এক্সিকিউট সিম্পল হারমোনিক মোশন, কিন্তু সিম্পল হারমোনিক মোশন থাকার পাশাপাশি ড্যাম্পিং ফোর্সও আছে, মানে ড্যাম্পড সিম্পল হারমোনিক মোশন অ্যাকচুয়ালি। এবং এক্সটার্নালি অ্যাপ্লাইড ফোর্স আছে। তাহলে এক্সটার্নালি ড্রিভেন ড্যাম্পড সিম্পল হারমোনিক মোশন, কারণ ড্যাম্পিং তো এমনিতেও থাকবে যে কোনো মিডিয়ামের মধ্যেই, মানে এটা তো আর পেন্ডুলাম নয় বা সরল দোলক নয়, এটা হচ্ছে একটা রিয়েলিস্টিক মিডিয়াম। তাহলে একটা রিয়েলিস্টিক মিডিয়ামের মধ্যে ফ্রিকশনাল ফোর্স থাকতে পারে, তার জন্য ড্যাম্পিং থাকতে পারে। আর ড্রিভেন মানে এক্সটার্নালি ড্রিভেন সিম্পল হারমোনিক মোশন, কেননা বাইরে থেকে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এসে ওর উপরে পড়ছে। আর ইট ইজ আ সিম্পল হারমোনিক মোশন বিকজ দ্য ইলেকট্রনস আর বাউন্ড, এবং যে নেচার অফ বন্ডিং, দ্য কোভ্যালেন্ট বন্ডিং অর দ্য ইলেকট্রোভ্যালেন্ট বন্ডিং, সিম্পল হারমোনিক মোশন কখন হয়? যখন রেস্টোরিং ফোর্স থাকে। তো একটা ইলেকট্রনকে অ্যাটম থেকে একটুখানি টেনে ছেড়ে দিলে ওটা আবার অবভিয়াসলি আগের জায়গায় ফিরে যাওয়ার চেষ্টা করে। এবং কোয়ান্টাম মেকানিক্স পড়ার সময় তোরা দেখেছিস যে কোনো জেনারেলাইজড ফোর্স ক্যান বি অ্যাপ্রক্সিমেটলি কনসিডার্ড অ্যাজ মানে যে কোনো একটা পোটেনশিয়াল ডিউ টু আ ফোর্স ক্যান বি অ্যাপ্রক্সিমেটলি কনসিডার্ড টু বি আ সিম্পল হারমোনিক পোটেনশিয়াল in the vicinity of its minima বা in the vicinity of its stable মানে stable equilibrium। ঠিক আছে, তাহলে এই ইলেকট্রনগুলো যারা বাউন্ড আছে, নন কন্ডাক্টিং মিডিয়ামের ভেতরে আছে, তাদের উপর ড্যাম্পিং ফোর্স আছে বিকজ অফ ফ্রিকশন অ্যান্ড মেবি সাম আদার ইস্যু, মেবি বিকজ অফ ডিউ টু ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন, আদার ইস্যু মানে আদার ফোর্সেস প্রেজেন্ট ইন দ্য সিস্টেম। হ্যাঁ, তাহলে এই সবকটা জিনিসকে আমাকে কনসিডার করতে হবে যখন আমি ইকুয়েশন অফ মোশনটা লিখবো। সো for the charge q of the electron bound to an atom subject to a alternative driving force. ড্রাইভিং ফোর্সটা হচ্ছে E0 cos omega t। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ শুধু রিয়েল পার্টটা ধরলাম এবং প্রচন্ড সিম্পলিফাইড একটা ভার্সনে ধরলাম। তাহলে তার জন্য m d2x dt2 ওয়ান ডাইমেনশনাল মোশন ধরছি, এটাও আর একটা সিম্পলিফিকেশন, ইকুয়াল টু f টোটাল f binding f damping f driving, or binding force minus m omega naught square x, মানে k আর কি, স্প্রিং কনস্ট্যান্ট যেটা,
minus m gamma dx dt damping plus q e naught cos omega t. ওকে, এবার এটাকে এই কস্টস নিয়ে যাতে কাজ করতে না হয় তার জন্য এটাকে আমরা কমপ্লেক্স ইকুয়েশনে কনভার্ট করছি। তাহলে x ইজ নাও বা কমপ্লেক্স কোয়ান্টিটি, ঠিক আছে, সবাই কমপ্লেক্স। এইটা হচ্ছে দিস এক্সপ্লেন্স বা দিস ডিসক্রাইবস দ্য মোশন অফ দ্য ইলেকট্রন বাউন্ড টু অ্যান অ্যাটম। এবার আমরা এরকম একটা ইন দ্য স্টেডি স্টেট এই ধরনের ইকুয়েশনে যেটা সলিউশন হয়, ইন দ্য স্টেডি স্টেট দিস উইল oscillate at the driving frequency অর্থাৎ আমাদের এখানে ড্রাইভিং ফ্রিকোয়েন্সি ওমেগা, তাহলে উই আর কনসিডারিং solutions of this type. রাইট, এবার এই সলিউশনটাকে এটার মধ্যে যদি বসিয়ে দিই, পুটিং দ্য সলিউশন ব্যাক ইনটু দিস ইকুয়েশন, আমরা পাবো x নট ই টু দ্য পাওয়ার মাইনাস আই ওমেগা টি। তাহলে এখানে দুবার টাইম ডেরিভেটিভ আছে, তাহলে এখানে মাইনাস আই ওমেগা আর হোল স্কোয়ার, এখানে গামা দিয়ে মাইনাস আই ওমেগা, এখানে অরিজিনালটাই থাকবে, আর এ পাশটাতে যা ছিল তাই থাকবে। তাহলে ড্রাইভিং ফ্রিকোয়েন্সিটা থাকছে আর ন্যাচারাল ফ্রিকোয়েন্সিটা থাকছে। ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ দ্যাট বন্ড করেসপন্ডিং টু দ্য স্প্রিং কনস্ট্যান্ট অফ দ্য বন্ড। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি ফর দ্য সলিউশন? x naught, the amplitude part, it is q by m omega naught square minus omega square minus I gamma omega e naught. The amplitude is a constant quantity because complex quantity because of the presence of this damping. Otherwise, it would have been a real quantity. মানে অ্যামপ্লিটিউডটা বলছি, বাকি তো ফেজ পার্ট টাইম ডিপেন্ডেন্ট যে পার্টটা আছে সেই পার্টটা তো আছেই। ঠিক আছে, তাহলে নাও এবার তাহলে ব্যাপারটা কি হলো, একটা এই ছিল, ধরা যাক যে তার চারপাশে একটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন ছিল। এবার যখন ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই হলো তখন এই ইলেকট্রনটা, এটা আমরা ধরে নিচ্ছি হেভি এনাফ and remains fixed in its position, কিন্তু এই ব্যাপারটা কি হলো, এটা তাহলে এরকম করে অসিলেট করা শুরু করলো, তার অ্যামপ্লিটিউড হচ্ছে এটা। যখনই এরকম করা শুরু করলো, এবার আমরা জানি যে কোনো চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে দেয়ার আর সেভারাল সর্টস অফ মোমেন্টস, ডাইপোল মোমেন্ট, কোয়াড্রুপল মোমেন্টস, এরকম যে কোনো চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য এটা ক্যালকুলেট করা যায়। তাহলে এর ক্ষেত্রেও এই চার্জ ডিস্ট্রিবিউশনের একটা ডাইপোল মোমেন্ট, এবং এখন এটা নন ইউনিফর্ম, মানে এখন এটা হয়ে যাচ্ছে, মানে পজিটিভ চার্জের সেন্টার নেগেটিভ চার্জের সেন্টার একে অপরের সাপেক্ষে ডিসপ্লেসড হয়ে যাচ্ছে। ওকে, তাহলে ইন দ্য সিম্পলেস্ট অফ দ্য ফর্মস the dipole moment of this system becomes q, একদম সিম্পল, q xt।
এই সরি, হ্যাঁ না ঠিকই আছে, কিউ স্কোয়ার বাই এম 0 e to the power minus sin omega t। ঠিক আছে, তাহলে এখানে নিচে একটা ইমাজিনারি পার্ট আছে, দ্যাট মিনস দ্য ডাইপোল মোমেন্ট and the electric field, they are out of phase, they are not in phase, and there is a phase lag ডাইপোল মোমেন্টের সাথে ইলেকট্রিক ফিল্ডের। এখন এই ডাইপোল মোমেন্ট এইগুলো আমরা কষ্ট করে কেন ক্যালকুলেট করছি, কেন না এরপর আমরা স্টেপ বাই স্টেপ মানে এবার বুঝতে পারবি যে হোয়াট ইজ দ্য ফিজিক্স বিহাইন্ড রিফ্র্যাকশন। ঠিক আছে, রিফ্র্যাকশন জিনিসটা অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি কি কারণে হয়। একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তার মানেই একটা অসিলেটিং ইলেকট্রিক ফিল্ড। অসিলেটিং ইলেকট্রিক ফিল্ড মানেই একটা অসিলেটিং ড্রাইভিং ফোর্স অন আ চার্জ। তার মানেই মানে অসিলেটিং ডাইপোল মোমেন্ট, তার মানেই ডাইপোল মোমেন্ট অসিলেটিং মানেই হচ্ছে অসিলেটিং পোলারাইজেশন। এখন পোলারাইজেশনের সাথে আবার ইলেকট্রিক ফিল্ডের একটা ক্লোজ রিলেশন আছে। সেই রিলেশনটা কি? ফর লিনিয়ার ডাইইলেকট্রিক মেটেরিয়ালস ইট ইজ এই, এটা একটা কনস্ট্যান্ট ফিল্ডের জন্য আমরা আগে পড়েছিলাম, কিন্তু এখন তো ব্যাপারটা পাল্টে গেছে, এখন তো ইট ইজ টাইম ডিপেন্ডেন্ট এবং ইট ইজ আ কমপ্লেক্স কোয়ান্টিটি অ্যাজ ওয়েল, এবং ফেজ টেজের ব্যাপার স্যাপার আছে। তাহলে এখন দিস রিলেশন চেঞ্জেস ইনটু আ জেনারেলাইজড ফর্ম। সাসেপ্টিবিলিটি নাও বিকামস কমপ্লেক্স। কেন এটা হলো? এটা হতেই হবে। হোয়াই? বিকজ ডাইপোল মোমেন্ট ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে ফেজে নেই, ইট ইজ নট ইন ফেজ উইথ দ্য ইলেকট্রিক ফিল্ড। ডাইপোল মোমেন্ট ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে ফেজে নেই মানেই পোলারাইজেশনও ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে ফেজে থাকবে না। পোলারাইজেশন ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে ফেজে যদি না থাকে, তার মানে ওদের মাঝখানে যে প্রপোর্শনালিটি প্যারামিটারটা আছে তার নিশ্চয়ই একটা ফেজ অ্যাঙ্গেল থাকবে। যেহেতু এরা একে অন্যের সঙ্গে ফেজে থাকলো না, এবং পুরো ব্যাপারটার জন্য কে রেসপন্সিবল? দিস ড্যাম্পিং পার্ট। এই ড্যাম্পিং পার্টের জন্যই আর কি যত রকম ব্যাপার। ঠিক আছে, তার জন্যই সাসেপ্টিবিলিটি নাও বিকামস কমপ্লেক্স। মানে এপসাইলন নটটাকে নিয়ে তো কিছু করার নেই, এপসাইলন নট তো মহাশূন্য ভ্যাকুয়ামের যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। ঠিক আছে, সো নাও সাসেপ্টিবিলিটি বিকামস কমপ্লেক্স। এবার হোয়াট ইজ দ্য এক্সপ্রেশন ফর সাসেপ্টিবিলিটি? ইটস ইজি এনাফ টু ফাইন্ড আউট। আমরা পি পর্যন্ত এসেছিলাম, এবার পি থেকে আমাদের পোলারাইজেশনে যেতে হবে। ইফ this is the dipole moment for a single atom, then dipole moment per unit volume, which is the polarization of the system, সেটা কি হবে? সমস্ত অ্যাটমের উপর সাম করতে হবে। এবার ব্যাপারটা হলো একটা মলিকিউলের মধ্যে, মানে অ্যাটম থেকে এবার যদি মলিকিউলে যাই, ঠিক আছে, তাহলে একটা মলিকিউলের মধ্যে দেয়ার ক্যান বি যে টাইপস অফ মানে atoms as a part of a molecule। এবার অ্যাটমের সঙ্গেই তো ইলেকট্রনগুলো বাউন্ড অবস্থায় আছে, মানে এতক্ষণ আমরা যেগুলো যেগুলো করছিলাম সেগুলো সবই ধরছিলাম যে একটা অ্যাটম, একটা সিস্টেম যেখানে ইলেকট্রনগুলো বাউন্ড অবস্থায় আছে। এবার আমি যদি আরো জেনারেল কেস ধরতে চাই, যে মলিকিউল যদি ধরতে চাই, তাহলে ইন আ পার্টিকুলার মলিকিউল দেয়ার আর এফ জে ইলেকট্রনস
মানে যদি যে অ্যাটমস থাকে, যে টাইপস, মানে যেমন ধর NaCl, তাহলে Na একটা অ্যাটম, Cl একটা অ্যাটম, তাহলে দেয়ার আর Fj ইলেকট্রনস উইথ, এবার এক একটা এই যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ওমেগা নট, ঠিক আছে, ওমেগা নট তো ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, তাহলে দিস ইজ স্পেসিফিক ফর আ অ্যাটম। তাহলে ওই এক একটা টাইপের অ্যাটমে যদি Fj ইলেকট্রনস থাকে, তাহলে তাদের ওমেগা যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি থাকবে এবং গামা যে হবে ড্যাম্পিং কোএফিসিয়েন্ট। সুতরাং the polarization will be q স্কয়ার বাই m টা বাইরে চলে আসবে। এবার n মলিকিউলস পার ইউনিট ভলিউম, এবার একটা মলিকিউলের ক্ষেত্রে সাম ওভার j, দেয়ার আর Fj ইলেকট্রনস, ওমেগা j স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার, এটা হচ্ছে ইনপুট ফ্রিকোয়েন্সি মানে ড্রাইভিং ফ্রিকোয়েন্সি, মাইনাস i গামা j ওমেগা ইলেকট্রিক ফিল্ড E, এইটাই ইজ ইকুয়াল টু দিস থিং। সুতরাং দ্য কমপ্লেক্স susceptibility looks like q square by m epsilon n সামেশন এই যা আছে সেটা পুরোটা। তাহলে the dielectric constant of the medium is a complex quantity, right? And it is equal to 1 plus, so 1 plus mq square by m epsilon naught j Fj A. So all the system parameters, the dielectric constant, the susceptibility, সকলেই এখন হয়ে গেল কমপ্লেক্স। সবার একটা রিয়েল পার্ট থাকবে, একটা ইমাজিনারি পার্ট থাকবে। এবার the interpretation, প্রথমত the refractive index। আচ্ছা বলছি, এটা অ্যাকচুয়ালি ডাইরেক্টলি এখান থেকেও বলা যায়, কেননা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অ্যাকচুয়ালি এইটারই স্কোয়ার রুট, কিন্তু ডাইরেক্ট না বলে আমরা এখানে আচ্ছা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দ্য মিডিয়াম এইটা পেয়েছি। এখন দ্য কমপ্লেক্স ওয়েভ নাম্বার, মানে এখন নাও দ্য ইলেকট্রিক ফিল্ড ইট ইজ, মানে ওয়েভ ভেক্টরটা তো কমপ্লেক্স হবে। এবার দিস কমপ্লেক্স ওয়েভ ভেক্টর divided by omega it must be equal to, মানে কি বলবো, মানে আমরা এটাকে জেনারেলাইজ করছি। এমনিতে নর্মাল ডাইইলেকট্রিকের ক্ষেত্রে কি হয়, ওমেগা ইকুয়াল টু কেভি হয়, বা
কে বাই ওমেগা ইকুয়াল টু 1/v হয় এবং ইট ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ মিউ এপসাইলন। তা এখন সকলেই এবার এপসাইলন হচ্ছে, এটা কিন্তু ডাইলেকট্রিক কনস্ট্যান্ট নয়, এটা হচ্ছে ইলেকট্রিক পারমিটিভিটি। হ্যাঁ, এবার এপসাইলন ইকুয়াল টু এপসাইলন আর এপসাইলন নট। ওকে, তো এখন যেহেতু এপসাইলন আরটা কমপ্লেক্স হয়েছে, তাহলে অবভিয়াসলি ডাইলেকট্রিক পারমিটিভিটিটাও কমপ্লেক্স হয়েছে। সুতরাং নাও এই যে কমপ্লেক্স ওয়েভ ভেক্টর কে বাই ওমেগা, দিস ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ মিউ নট এইটা। আর মিউটা তো মিউ আর মিউ নট আর ভেরি ক্লোজ, দ্যাটস ওয়াই উই আর রাইটিং লাইক দিস। এবার সো কে ইজ এই হলো। এখন এই কেটা তার মানে একটা রিয়েল পার্ট আছে, একটা ইমাজিনারি পার্ট আছে। সো কে প্লাস আই কে, এবং এগেন ইমাজিনারি পার্টের জন্য ইলেকট্রিক ফিল্ডের অ্যাটেনুয়েশন হবে, সেই একই ব্যাপার। তাহলে ইলেকট্রিক ফিল্ড যখন পাস করবে থ্রু আ মিডিয়াম অফ চার্জড পার্টিকেলস বাউন্ড টু দ্য অ্যাটম, অবশ্যই আয়োনাইজড গ্যাস, এগুলো আমরা এখন করছি না, তখন ওয়েভটার অ্যাটেনুয়েশন হবে বিকজ অফ দিস ইমাজিনারি পার্ট। আর রিয়েল পার্টটার থেকে আমি কি পাবো? রিয়েল পার্টটার থেকে আমি পাবো দ্য ওয়েভ ভেলোসিটি ওমেগা বাই কে, এই যে রিয়েল পার্টটা আছে এখানে, এবং রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তখন হবে n ইকুয়াল টু c বাই v ইকুয়াল টু ck বাই ওমেগা। তার মানে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে আমাকে এখন কমপ্লেক্স ওয়েভ ভেক্টরের রিয়েল পার্টটা জানতে হবে। কমপ্লেক্স ওয়েভ ভেক্টরের মধ্যে এগুলো তো ওমেগা আর রুট মিউ নট, এইটা কোনো কাজের নয়, মাল্টিপ্লাইড বাই এই জিনিসটা। এবার রুট মিউ নট আর এই জিনিসটা হচ্ছে এপসাইলন আর এপসাইলন নট, সো রুট ওভার এপসাইলন নট রুট ওভার এপসাইলন আর কমপ্লেক্স। তাহলে এইটা যেটা পেয়েছি সেটাকে ওমেগা বাই সি, সেটা দিয়ে অ্যাকচুয়ালি মাল্টিপ্লাই করতে হবে, করে সেটা রিয়েল পার্টটা আমাকে বের করতে হবে। এই হচ্ছে গল্প। নাও সেটাই করি। সো বাই দিস মেথড, আচ্ছা তাহলে আমরা কমপ্লেক্স ওয়েভ ভেক্টরটাই বরঞ্চ লিখি। ইট ইজ ওমেগা বাই সি square root of epsilon r approximately equal to omega by c 1 plus মানে স্কোয়ার রুট, তো এই গোটা জিনিসটার স্কোয়ার রুট, মানে এখানে একটা হাফ, এটা অ্যাপ্রক্সিমেশন, এই হাফটা এখানে চলে আসবে। এই অ্যাপ্রক্সিমেশনটা ভ্যালিড বিকজ ওমেগা যেটা অ্যাকচুয়ালি খুবই লার্জ কোয়ান্টিটি, তার জন্য। ঠিক আছে, সো 1 plus mq square 2m epsilon naught j fj ঠিক আছে, ক্লিয়ার? এবার আমাদের প্রায় হয়ে গেছে। এবার রিয়েল ইমাজিনারিকে আলাদা আলাদা করে ফেলতে হবে। তো 1 plus mq square 2m epsilon naught sum over j fj omega j square minus omega square plus I gamma j omega আর নিচে omega j square minus omega square whole square, না খাচ্ছি, প্লাস গামা j square omega j square। তাহলে এইটা হলো আমার রিয়েল পার্ট, এইটা হলো আমার ইমাজিনারি পার্ট। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কোথা থেকে পাচ্ছিলাম? রিয়েল পার্ট থেকে।
ঠিক আছে, দিস ইজ দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ফ্রম ফার্স্ট প্রিন্সিপাল, এবং এর মধ্যেই আছে দ্য ফিজিক্স অফ রিফ্র্যাকশন। এখান থেকেই কচির সূত্র পাওয়া যাবে, a প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার। এখানে অবশ্য ফ্রিকোয়েন্সি টার্মে আছে, এই যে ওমেগা স্কোয়ার। তো এখানে অ্যাকচুয়ালি আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো, নিচে তো দুটো জিনিস আছে, ওমেগা জে স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার একটা জিনিস আছে, আর একটা হচ্ছে গামা জে স্কোয়ার ওমেগা স্কোয়ার। এখন কিছু কিছু রিজিয়ন থাকবে, মানে সো হোয়াট ইজ দ্য ভেরিয়েশন অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ভার্সাস ওমেগা, বা মানে এখানে আমরা যেটা পেলাম সেটা হলো ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্স অফ পারমিটিভিটি। অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র, সিস্টেম বা মিডিয়ামের যে পারমিটিভিটি সেটা কোনোটা ফিক্সড কোয়ান্টিটি নয়, কি ফ্রিকোয়েন্সির ইলেকট্রিক ফিল্ড আমি অ্যাপ্লাই করছি তার উপর পারমিটিভিটি চেঞ্জ হচ্ছে, তার উপর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স চেঞ্জ হচ্ছে। এই ব্যাপারটা আমরা খুব ভালোভাবে জানি, কারণ যখন আমরা প্রিজম বসিয়ে বিভিন্ন রঙের কালারকে আলাদা করতাম তখন আমরা অ্যাকচুয়ালি সেটাই করতাম। ডিফারেন্ট কালার মিনস ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি অ্যাকচুয়ালি। ফলে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির জন্য যে ডিফারেন্ট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হয়, এটা আমরা এখানে স্ট্রেট ফরওয়ার্ড দেখতে পেলাম, এবং কেন সেটা হয় সেটাও আমরা বুঝলাম। ইট হ্যাপেন্স because of the driven simple harmonic motion of the charged particles। সেখান থেকে ডাইপোল মোমেন্ট, পোলারাইজেশন, সেখান থেকে কি ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্স অফ দ্য পারমিটিভিটি, এইটাই কিন্তু আসল জায়গা ছিল। পারমিটিভিটিটা ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট হওয়ার পর থেকেই ওর উপর ডিপেন্ডেন্ট সবকিছুই ওরকম হয়ে গেল। কেননা পারমিটিভিটি সেটার উপরেই ভেলোসিটি ডিপেন্ড করছে, ভেলোসিটি ইন দ্য মিডিয়াম, এবং ভেলোসিটি মানেই হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সঙ্গে ডাইরেক্টলি রিলেটেড। সো ভেলোসিটি অলসো ডিপেন্ডস অন দ্য ফ্রিকোয়েন্সি, সব কিছুর মধ্যেই ফ্রিকোয়েন্সিটা ঢুকে গেল। ঠিক আছে, অনেক কিছু কিন্তু বাদ দিয়েছি এখানে, একদম যতটুকু না ধরলেই নয় ততটুকুই ধরেছি। এবার তুই যদি ইন্ডিপেন্ডেন্টলি মডেলটা ডেভেলপ করতিস তাহলে তুই প্রথমে হয়তো ড্যাম্পিংটা বাদ দিতিস, ড্রিভেন অসিলেশন, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। ড্যাম্পিংটা বাদ দিলে পরে কি হতো, তুই ইমাজিনারি পার্টটা পেতিস না, এবং এই ব্যাপার স্যাপারগুলো কিছুই আসতো না। তখন তুই আর ভাবতিস যে ও আচ্ছা তাহলে এভাবে এক্সপ্লেন করা গেল না, তাহলে আমি আরেকটা পার্ট ঢুকাই দিয়ে ড্যাম্পিং, ড্যাম্পিং দিয়ে আমার পারপাস সার্ভড হয়ে গেছে। যদি না হতো তাহলে ড্যাম্পিং এর সঙ্গে আবার আরো একটা কিছু ধরতে হতো, ফর এক্সাম্পল তুই অ্যানহারমোনিক পার্টটা ধরতিস তখন। এরম ভাবেই থিওরিগুলো ডেভেলপ করে। হারমোনিক পার্ট দিয়ে হচ্ছে না, তাহলে আমি পোটেনশিয়ালের অ্যানহারমোনিক মানে আরেকটু বড় অ্যামপ্লিটিউড নিয়ে অ্যানহারমোনিক পার্টটা তখন হয়তো ধরলাম। ঠিক আছে, সেটা দরকার পড়েনি, ড্যাম্পিং পর্যন্ত ধরেই আপাতত আমাদের কাজ হয়ে গেছে। যাই হোক, আচ্ছা এবার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে ওমেগা যেটা কি, এটা একটা সিস্টেম প্রপার্টি, রাইট? It is the natural frequency। আর ওমেগাটা কি, এটা হচ্ছে ইনসিডেন্ট ওয়েভের ফ্রিকোয়েন্সি, মানে বলতে পারি আমরা সংক্ষেপে ইনসিডেন্ট ফ্রিকোয়েন্সি। তো যখন ওমেগা ইজ ক্লোজ টু ওমেগা জে, আর যখন ওমেগা ইজ ফার ফ্রম ওমেগা জে, এখানে দুটো কেস হতে পারে। যখন ওমেগা ফার ফ্রম ওমেগা জে তখন নিশ্চয়ই ওমেগা জে স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ারের হোল স্কোয়ার, এটা নিশ্চয়ই একটা লার্জ কোয়ান্টিটি হয়ে যাবে যখন ফার। তাহলে এটা নিশ্চয়ই অনেক বেশি হয়ে যাবে তখন কম্পেয়ার টু গামা জে স্কোয়ার ওমেগা স্কোয়ার। তাহলে ইন দ্যাট সিচুয়েশন এই যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা আছে সেখানে আমি এটাকে ইগনোর করতে পারি, এবং তখন উপর নিচে এটা কেটে যাবে।
ও উপর নিচে কেটে গেলে তোমার সমস্যা। 1 মিনিট। তাহলে তো ডিপেন্ডেন্সটা থাকবে না। দাঁড়া। when it is minute ও আচ্ছা, এখানে তো একটা হোল স্কোয়ার আছে, তাই আমি ভাবছি এরকম তো হওয়ার কথা না। রাইট, হ্যাঁ এবার ঠিক আছে। তাহলে যখন ফার ফ্রম ইয়ে তখন আমি গামা জে স্কোয়ার ওমেগা স্কোয়ারটা ইগনোর করতে পারি, তখন উপর নিচে কেটে গিয়ে নিচে শুধু এই মানে নিচে শুধু এটাই একটাই থাকবে, ঠিক আছে। তখন ইন দ্যাট সিচুয়েশন দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স will be 1 plus nq square 2m epsilon naught summation fj ওমেগা জে স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার, এইটা থাকলো, ঠিক আছে। এইটাকে যদি তুই রিরাইট করিস, কিভাবে করবি? 1 বাই ওমেগা জে স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার 1 বাই ওমেগা জে স্কোয়ার, ঠিক আছে। So basically it is inverse। আচ্ছা, এবার ওমেগা জে স্কোয়ারটা যদি কমন নেওয়া হয় তাহলে 1 বাই ওমেগা জে স্কোয়ার 1 মাইনাস ওমেগা স্কোয়ার বাই ওমেগা জে স্কোয়ার ইনভার্স ওমেগা বাই ওমেগা জে is a small quantity। আগেই বলেছি যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ইজ ইউজুয়ালি আ মাচ লার্জ কোয়ান্টিটি দ্যান দ্য ড্রাইভিং ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। তাই দিস ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 1 বাই ওমেগা জে স্কোয়ার 1 প্লাস ওমেগা স্কোয়ার বাই ওমেগা জে স্কোয়ার, ঠিক আছে। এই ব্যাপারটাকে এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দিলে পরে দেখতে পাওয়া যাবে যে এখানে অলরেডি কি দেখতে পাওয়া যাচ্ছে, ডিপেন্ডেন্স ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্সটা কেমন হয়ে গেছে, ওমেগা স্কোয়ারটা উপরে চলে এসেছে। এটাই হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্স। ওমেগা জে তো কনস্ট্যান্ট, ওমেগা জে ইজ আ সিস্টেম প্রপার্টি, কিন্তু ওমেগা হচ্ছে ইনপুট ফ্রিকোয়েন্সি। তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মধ্যে এখন আমি ডিটেল ক্যালকুলেশনটা, মানে এটার পরে জাস্ট দুটোই স্টেপ, সেটা তোরা নিজেরা করে নিতে পারবি, কিন্তু ডিপেন্ডেন্সটা হচ্ছে প্রপোর্শনাল টু ওমেগা স্কোয়ার এবং ওমেগা স্কোয়ার is equal to omega equal to kc, right? So k square c square 2 pi by lambda whole square c square। সুতরাং রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মধ্যে কিছু পার্ট থাকবে কনস্ট্যান্ট, আরেকটা পার্ট থাকবে যার নিচে ল্যামডা স্কোয়ার থাকবে। এইটাই হচ্ছে কচির সূত্র, যেটা কিনা বলে যে এটা হচ্ছে a প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার। এবার কচির ফর্মুলা যখন, মানে অ্যাকচুয়াল ফর্মুলাটা যদি দেখে থাকিস তোরা, তাহলে সেখানে কিন্তু ল্যামডা স্কোয়ারের পরেও আরো হায়ার অর্ডার টার্মস মানে থাকে। সেটা কি করে আসছে বুঝতেই পারছিস। আমি যদি এখানেই থেমে না যাই, অর্থাৎ যদি এমন কোনো ফ্রিকোয়েন্সি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যদি মিডিয়ামে এসে পড়ে যেটা ওমেগা জেড থেকে অতটাও ছোট নয়, তখন তো এরকম ভাবে হায়ার অর্ডার টার্মকে নেগলেক্ট করতে পারবো না, তখন আমাকে সেগুলো রাখতেই হবে। তখন you will get higher orders of lambda, otherwise এইটুকুই থাকবে যেটা কিনা কচির ফর্মুলা, ঠিক আছে, কচিস ফর্মুলা অফ রিফ্র্যাকশন। আচ্ছা, এটা তো গেল যখন কোথায় আছি, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি থেকে দূরে আছি, ঠিক আছে। এবার যদি ন্যাচারাল ফ্রিকোয়েন্সির কাছাকাছি চলে যাই তখন কি ঘটবে, ঠিক আছে। ন্যাচারাল ফ্রিকোয়েন্সি থেকে এখানে কিন্তু দূরে আছি, কিন্তু যখন চলে যাব কাছাকাছি তখন তো উপরে নিচে ওইগুলো তো আর কাটাকুটি করা যাবে না, তখন অরিজিনাল যা আছে তাই রাখতে হবে, অর্থাৎ এইটাই থাকবে। তাহলে
যখন দূরে চলে যাচ্ছি তখন ফ্রিকোয়েন্সি বাড়লে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বাড়ছে, তাই পেলাম তো। when we are far away তখন ফ্রিকোয়েন্সি বাড়লে বা ওয়েভলেন্থ কমলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বাড়ছে। কিন্তু আমি যখন নিয়ার ওমেগা জে, তখন একটু ডিপেন্ডেন্সটা যদি আমরা দেখি ভালো করে, তাহলে পুরো ফর্মুলাটাই তো তখন কাজ করবে। তাহলে যখন আমি কাছাকাছি আছি, অর্থাৎ যখন কাউকেই নেগলেক্ট করা যাবে না, তখন যদি ওমেগা বাড়ে, তাহলে উপরের পোর্শনটা, মানে উপরে যেটুকু আছে সেটা কমছে, নিচের যে এই পোর্শনটা আছে সেটাও কমছে, আর এইখানে যে এই পোর্শনটা আছে সেইটা আবার বাড়ছে। ঠিক আছে, তাহলে এফেক্টিভলি নিচের যে গোটা পোর্শনটা ছিল, এখানে আবার একটা স্কোয়ার আছে। তাহলে এফেক্টিভলি যে ওভারঅল যে মানে এফেক্টটা হবে, তার ফলে ফ্রিকোয়েন্সি, মানে আমাকে যদি পুরো ফর্মুলাটাই কনসিডার করতে হয়, তাহলে ফ্রিকোয়েন্সি যখন বাড়বে তখন ওভারঅল এফেক্টে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বাড়ার বদলে কমে যাবে। কেননা উপরের পার্টটা অলরেডি কমছে, নিচের যে গামা যে সেটা আবার বাড়ছে, তার মানে সেটাও ওই কমার দিকেই কন্ট্রিবিউট করবে, সেটাও পুরো জিনিসটাকে ওভারঅল কমাবে। একমাত্র এইটাই একটু ভরসা। কিন্তু এখানে তো এই ধরনেরই একটা ফাংশন উপরেও কাজ করছে, এখানেও আবার একটা ওমেগা স্কোয়ার আছে। তাহলে এই দুটো জিনিস হচ্ছে মিলিত এফেক্ট, তার ফলে এটাকে ডমিনেট করে যাবে এবং ফ্রিকোয়েন্সি বাড়ার ফলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বাড়া উচিত ছিল কমতে শুরু করবে। দিস ইজ দ্য অ্যানোমালাস বিহেভিয়ার। সো ইফ উই প্লট, তাহলে ন্যাচারাল বিহেভিয়ার কোনটা? ওমেগা বাড়লে ফ্রিকোয়েন্সি বাড়া। অ্যানোমালাস বিহেভিয়ার কোনটা? ওমেগা বাড়লে ফ্রিকোয়েন্সি কমা। সো ধরা যাক এখানে একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে ওমেগা জি, এখানে ধরা যাক আরেকটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে ওমেগা জে প্লাস 1। ব্যাপারটা এমন হবে, নর্মাল কন্ডিশনে ওমেগা বাড়ছে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বাড়বে, তারপর যেই ওমেগা জের কাছাকাছি এলো, যেই ওমেগা জের কাছাকাছি এলো, অমনি এটা কমতে শুরু করলো। আচ্ছা, এটা হচ্ছে n-1 কে প্লট করছি, তাহলে ওমেগা জেতে সেটা 0, এরকম কমে গেল। না না, হয়ে গেছে। তারপরে আবার এরম করে এরম হয়ে গেল, তারপরে আবার বাড়ছে জিনিসটা। ঠিক আছে, এরকম হবে, এরকম ভাবে বাড়তে থাকবে, তারপরে আবার এরকম ভাবে জিনিসটা চলবে, তারপরে আবার এরকম একটা কোনো একটা জায়গায় গেলে জিনিসটা আবার এরকম হবে, আবার এরকম ভাবে পড়বে, আবার এরকম হবে। তাহলে এই রিজিয়ন গুলোতে নর্মাল ডিসপারশন হচ্ছে, এখানে এখানে এগুলো নর্মাল ডিসপারশন, আর এখান থেকে এতটা হচ্ছে অ্যানোমালাস ডিসপারশন। ডিসপারশন মানে কি? ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্স অফ এনিথিং। যে কোনো একটা ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট হলেই ল্যাজ ধরে ধরে সবাই ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট হয়ে পড়ে, দিস ইজ ডিসপারশন। কিন্তু এটা নর্মাল, যেটা সব জায়গাতে বেশিরভাগ জায়গাতেই থাকে। মানে ওমেগাজের কাছাকাছি রিজিয়ন মানে আর কতটুকু, এটা হবে নির্দিষ্ট রেঞ্জ।
যাতে করে এটাকে ইগনোর করা যায়, ওই যে গামা যে ওমেগা এই পার্টটাকে যাতে করে ইগনোর করা যায়। তাহলে যত গন্ডগোল সব কিন্তু ড্যাম্পিং এর জন্যই হলো। তো যখন অনেক বড় হবে ব্যাপারটা তখন নর্মাল ডিসপারশন, সো বেসিক্যালি বেশিরভাগ জায়গাতেই নর্মাল ডিসপারশন, কিন্তু যখনই ওমেগাজের কাছাকাছি চলে আসবে তখন সেই জিনিসটা হয়ে যাবে অ্যানোমালাস ডিসপারশন, তখন ওই অন্যরকম বিহেভিয়ার হয়ে যাবে অফ দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এই ইকুয়েশনটাকে বলা হয় কচি-সেলমায়ার ইকুয়েশন। ঠিক আছে, এবং এখান থেকেই একটা ইন্টারেস্টিং কনসেপ্ট পাওয়া যায় অফ দ্য ফেজ ভেলোসিটি অ্যান্ড দ্য গ্রুপ ভেলোসিটি। কিন্তু এটা নিয়ে ভাবছি পরের ক্লাসে ডিসকাস করি। মানে এই যে এখানটাতে n-1 তো এখানে পজিটিভ উপরটাতে, কিন্তু এখানে তারপর কেটে নিচে নেমে গেল, সো n-1 নাও বিকেম নেগেটিভ, অর্থাৎ n এখন হয়ে গেল লেস দ্যান 1, কিন্তু n ইকুয়াল টু হচ্ছে c/v, তাহলে c/v লেস দ্যান 1, তাহলে কি মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা কি এখন লাইটের থেকে বেশি স্পিডে যেতে শুরু করবে অ্যানোমালাস ডিসপারশনে? তো দ্য অ্যান্সার ইজ নো, কেননা এখানে আমি যে ভিটা পাই সেটা কিন্তু ফেজ ভেলোসিটি, আর যে কোনো সিগন্যাল বা মেসেজ ফেজ ভেলোসিটি কিন্তু যা খুশি হতে পারে, সেটা লাইটের থেকে বেশিও হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। কেন অসুবিধা নেই? বিকজ দিস ইজ নট দ্য ফিজিক্যাল ভেলোসিটি, দ্য ফিজিক্যাল ভেলোসিটি ইজ অলওয়েজ দ্য গ্রুপ ভেলোসিটি। এবং যখনই আমি ডিসপারসিভ মিডিয়াম কনসিডার করছি তখন ভিপি ইজ নট ইকুয়াল টু ভিজি, এবং যদি আমি গ্রুপ ভেলোসিটি দেখি সেটা কিন্তু সবসময় লাইটের থেকে কমই থাকবে। তবে ফেজ ভেলোসিটি কোনো পার্টিকুলার সিচুয়েশনে অবশ্যই গ্রেটার দ্যান দ্য স্পিড অফ লাইট হতে পারে। ঠিক আছে, পরের ক্লাসে ওয়েভ গাইড পড়াবো। ওকে।